এটা কিন্তু শুধু একটা পরীক্ষা না, এটা জ্ঞানের দুনিয়ায় একটা দারুণ সফর। তাহলে আর দেরি কেন? চলুন আমরা একসাথে এই পরীক্ষার কিছু মজার আর একটু প্যাঁচালো প্রশ্নের উত্তর খুঁজে বের করি। তো আপনারা তৈরি তো? চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম চ্যালেঞ্জ দিয়ে। শুরুতেই আমরা চলে এসেছি গণিতের এক জটিল ধাঁধায়, একটা ক্লাসিক জ্যামিতির সমস্যা। দেখা যাক তো এর সমাধান কি হতে পারে। প্রশ্নটা হলো, একটা ত্রিভুজের বাহুগুলো যদি 5 সেমি, 12 সেমি আর 13 সেমি হয়, তাহলে ত্রিভুজটা কীরকম হবে? সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী, নাকি কোনো ত্রিভুজই হবে না? একটু ভাবুন তো। আর এই দেখুন, প্রশ্নটা কিন্তু একদম আসল প্রশ্নপত্র থেকে নেয়া, ঠিক এভাবেই এসেছিল পরীক্ষাতে। তো সঠিক উত্তরটা কি? উত্তরটা হলো সমকোণী। আপনারা কি এটাই ভেবেছিলেন? কিন্তু আসল প্রশ্ন হলো, কেন এটা সমকোণী? এর পিছনের কারণটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এটা গণিতের একটা খুব বিখ্যাত নিয়মের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা খুব সহজ। আমরা যদি ছোট দুটো বাহুর বর্গের যোগফল দেখি, মানে 5-এর স্কোয়ার আর 12-র স্কোয়ার, তাহলে হয় 169। আর সবচেয়ে বড় বাহু 13-র স্কোয়ারও কিন্তু 169। যেহেতু দুটোই মিলে যাচ্ছে, তাই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা একটা সমকোণী ত্রিভুজ হতেই হবে। আচ্ছা, গণিতের জগৎ থেকে বেরিয়ে এবার চলুন ডুব দেয়া যাক বিজ্ঞানের দুনিয়ায়। এবারের প্রশ্নটা কিন্তু বেশ অন্যরকম। এমন একটা তাপমাত্রা আছে যেখানে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল দুটোই একদম একই রিডিং দেখায়। জানেন সেটা কত? উত্তরটা শুনলে একটু অবাক লাগতে পারে। সেটা হলো -40°। হ্যাঁ, ঠিকই শুনেছেন, -40। এটা কি কেউ ভাবতে পেরেছিলেন? এই উত্তরটা কিন্তু কোনো ম্যাজিক নয়। এর কারণটা লুকিয়ে আছে সেলসিয়াস আর ফ্যারেনহাইটকে এক স্কেল থেকে অন্য স্কেলে বদলানোর ফর্মুলার মধ্যেই। দেখুন, ফর্মুলা অনুযায়ী আমরা যদি সেলসিয়াস আর ফ্যারেনহাইটকে সমান ধরে নিই আর তারপর একটু সমাধান করি, তাহলে উত্তরটা বেরিয়ে আসে -40। এই একটা মাত্র পয়েন্টেই দুটো স্কেল একসাথে মিলে যায়। পদার্থবিদ্যার পর এবার চলুন জীবন্ত গ্রহের রহস্যের দিকে এগোনো যাক। আমাদের শরীরের কোষের ভেতরে থাকা এক ছুঁয়ো যন্ত্র নিয়ে আমাদের পরের প্রশ্ন। প্রশ্নটা হলো, কোন কোষাঙ্গাণুকে তার অদ্ভুত কাজের জন্য সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়? অপশনগুলো হলো রাইবোজোম, সেন্ট্রোজোম, মেজোজোম নাকি লাইসোজোম। আর এর সঠিক উত্তরটা হলো লাইসোজোম। আশা করি অনেকেই এটা ঠিকঠাক অনুমান করতে পেরেছেন। কিন্তু কেন এমন একটা ভয়ানক নাম? কারণ লাইসোজোম হল কোষের পরিচ্ছন্নতা কর্মী। এর ভেতরে থাকা এনজাইমগুলো কোষের পুরনো বা নষ্ট হয়ে যাওয়া অংশগুলোকে ভেঙে ফেলে, এমনকি বাইরে থেকে আসা ভাইরাস বা ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে দেয়। মানে প্রয়োজনে নিজেকে উৎসর্গ করে পুরো কোষটাকে বাঁচায়, তাই এই নাম। আচ্ছা, 5 মিনিটে কি 20টা অঙ্ক কষা সম্ভব? চলুন না, আজ এই চ্যালেঞ্জটাই নেওয়া যাক। আমরা সবাই মিলে এই ম্যাথ ওয়ার্কআউটটা শুরু করতে চলেছি। একদম সময় নষ্ট করা যাবে না। খাতা কলম রেডি তো? কারণ আমাদের টাইমার কিন্তু শুরু হয়ে গেল এখনই। তো আমাদের আজকের এই ম্যাথ ওয়ার্কআউটটা 4টে ভাগে ভাগ করা। প্রথমে গণিতের মূল সূত্র দিয়ে একটু ওয়ার্ম আপ করে নেব, তারপর আসবে জ্যামিতি আর অনুপাত, সাথে থাকবে বীজগণিতের চ্যালেঞ্জ, আর একদম শেষে সংখ্যাতত্ত্বের কৌশল নিয়ে হবে ফাইনাল স্প্রিন্ট। তাহলে শুরু করা যাক। এসে গেছি প্রথম বিভাগে, গণিতের মূল সূত্র। এখানকার 5টা প্রশ্ন হলো ব্রেনকে একটু চালু করার জন্য, মানে একদম ওয়ার্ম আপের মতো আর কি। চলুন দেখে নিই। প্রথম প্রশ্নটাই হলো, পূর্ণবর্গ সংখ্যা নিয়ে দেওয়া এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা ভুল? উত্তরটা হবে সি। কেন? কারণ যে কোনো বিজোড় সংখ্যার বর্গ কিন্তু সবসময় বিজোড়ই হয়। যেমন ধরুন 3-এর স্কোয়ার 9, 5-এর স্কোয়ার 25, দুটোই বিজোড়। তার মানে বিজোড় সংখ্যার পূর্ণবর্গ জোড়, এই কথাটা একদম ভুল। এবার প্রশ্ন 2-এর সমাধানটা একটু দেখা যাক। দেখুন, সমীকরণটাকে কিন্তু আমরা ভেঙে নিতে পারি। যেমন 4-x/x কে লেখা যায় 4/x - x/x, মানে 4/x - 1। ঠিক একইভাবে বাকি অংশগুলো ভাঙলে আমরা কি পাচ্ছি? 4/x - 1 + 4/y - 2 + 4/z - 4 = 5। ব্যাস, এবার শুধু -1, -2 আর -4কে ডান দিকে পাঠিয়ে দিলেই অঙ্কটা একদম সোজা হয়ে গেল, আর আমাদের ফাইনাল উত্তর চলে এলো 3। এটা তো একটা ক্লাসিক পিথাগোরিয়ান ট্রিপলেট,
মানে এমন তিনটে পূর্ণ সংখ্যা যারা পিথাগোরাসের a² + b² = c² ফর্মুলাটা মেনে চলে। 5, 12 আর 13 হল ঠিক সেরকমই একটা সেট। এটা মাথায় রাখলে সমকোণী ত্রিভুজ চেনাটা মানে 1 সেকেন্ডের ব্যাপার হয়ে দাঁড়ায়। প্রশ্ন 4-এর উত্তরটা খুব সহজ, মাত্র 3। কেন? কারণ একটা নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে গেলে আমাদের মিনিমাম 3টে মাপ জানতেই হবে। ধরুন দুটো বাহু আর তাদের মাঝখানের কোণটা, যেটাকে আমরা বলি সাইড অ্যাঙ্গেল সাইড, অথবা 3টে বাহুর দৈর্ঘ্য। এর থেকে কম কিছু জানলে কিন্তু একটাই নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব না। আচ্ছা, প্রশ্নটা হলো কোন কোণটা তার নিজেরই পূরক কোণ? আমরা তো জানি দুটো কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয় তখন তাদের পূরক কোণ বলে। এখন যদি একটা কোণ x হয় আর সে নিজেই নিজের পূরক হয়, তার মানে অন্য কোণটাও x। তাহলে কি দাঁড়ালো? x + x = 90 ডিগ্রি, মানে 2x = 90 আর x = 45 ডিগ্রি। সহজ হিসাব। তো আমাদের ওয়ার্ম আপ পর্ব শেষ, এবার দ্বিতীয় রাউন্ডে যাওয়া যাক। এই পর্বে আমরা জ্যামিতি আর অনুপাতের কিছু দারুণ ইন্টারেস্টিং সমস্যা দেখব। এখানে ফোকাসটা থাকবে আকার আর তাদের মধ্যকার সম্পর্কের ওপর। প্রশ্ন 6-এর দিকে তাকাই। একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার মানে x², আর পরিসীমা 4 গুণ বাহু মানে 4x। প্রশ্ন বলছে এই দুটো সমান, তাহলে আমাদের সমীকরণটা হলো x² = 4x। এটাকে সমাধান করলে কি হয়? x² - 4x = 0, আর এখান থেকে x এর মান আমরা পেয়ে যাচ্ছি 4। এই নিয়মটা কিন্তু খুব কাজের আর বেশ গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে যে কোনো ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটার ঠিক উল্টো দিকের কোণটাই সবচেয়ে বড় হয়, আর উল্টোভাবে সবচেয়ে ছোট বাহুর উল্টো দিকের কোণটা হয় সবচেয়ে ছোট। মানে বাহুর দৈর্ঘ্যের সাথে তার উল্টো দিকের কোণের একটা সরাসরি সম্পর্ক আছে। এই যে 8 নম্বর প্রশ্নের মতো দেখতে জটিল স্কোয়ার রুট, এগুলো সমাধান করার সবচেয়ে ভালো উপায় হলো একদম ভেতর থেকে শুরু করা। প্রথমে দেখুন রুট 225 মানে 15, এরপর 154 সাথে 15 যোগ করলে হয় 169, যার রুট হলো 13। তারপর 108-এর সাথে 13 যোগ করলে হয় 121, যার রুট 11। এরপর 25 আর 11 যোগ করলে হয় 36, রুট করলে 6, আর একদম শেষে 10 আর 6 যোগ করে 16, যার রুট করলে ফাইনাল উত্তরটা আসে 4। এটা কিন্তু বেশ মজার একটা ব্যাপার। আমরা সাধারণত কি ভাবি যে কোনো কিছুকে স্কোয়ার করলে সেটা বড় হয়ে যায়, কিন্তু 0 আর 1-এর মাঝখানের কোনো সংখ্যার ক্ষেত্রে ঘটনাটা একদম উল্টো। যেমন ধরুন 0.5 বা হাফ, একে স্কোয়ার করলে হয় 0.25, যেটা কিন্তু 0.5-এর থেকেও ছোট। এই ব্যাপারটা মাথায় রাখাটা খুব দরকারি। প্রশ্ন 10, 0.1-এর 1% কত? আচ্ছা, 1% মানে তো হলো 0.01। তাহলে আমাদের শুধু 0.01কে 0.1 দিয়ে গুণ করতে হবে। উত্তরটা হলো 0.001। এবার আমরা ঢুকে পড়ছি বীজগণিতের চ্যালেঞ্জে। এই ধরনের অঙ্কের আসল মজাটাই হলো এর ভেতরের প্যাটার্ন বা স্ট্রাকচারটা খুঁজে বের করা। বীজগণিতের একটা একেবারে বেসিক নিয়ম আছে, কোনো ভগ্নাংশের নিচের অংশ মানে হর কখনো 0 হতে পারে না, কারণ 0 দিয়ে ভাগ করা যায় না। তাই এখানে y এর মানটা তখনই বের করা যাবে না যখন নিচের x² - x - 20 শূন্য হয়ে যাবে। এটাকে মিডল টার্ম করলে আমরা পাই x - 5 আর x + 4। তার মানে x এর মান যদি 5 বা -4 হয় তাহলেই সমস্যা। সুতরাং x এর মান এই দুটো হতে পারবে না। প্রশ্ন 12-র জন্য আমাদের খুব সাবধানে বডমাস রুলটা ফলো করতে হবে। চলুন স্টেপ বাই স্টেপ এগোই। প্রথমে ব্র্যাকেটের ভেতরের কাজ, 2 + 3 হল 5। এরপর পাওয়ারের কাজ, 5 টু দি পাওয়ার -1 মানে 1-এর 5। তারপর গুণ, 3কে 1-এর 5 দিয়ে গুণ করলে হয় 3-এর 5। এরপর বিয়োগ, 2 থেকে 3-এর 5 বাদ দিলে থাকে 7-এর 5। আর একদম শেষে বাইরের পাওয়ারটার কাজ, 7-এর 5 টু দি পাওয়ার -1 মানে হলো ঠিক এর উল্টোটা, অর্থাৎ 5-এর 7। এই অঙ্কটার আসল ট্রিকটা কি? কোনো সংখ্যার পাওয়ারে যদি মাইনাস থাকে তার অনন্যক বা রেসিপ্রোকাল নিলে মাইনাসটা শুধু উঠে যায়। মানে -5 টু দি পাওয়ার -2 এর অনন্যক হল স্রেফ -5 টু দি পাওয়ার 2, আর সেটার মান তো আমরা জানি 25। চলে এসছি একদম শেষ পর্বে। এটা হলো আমাদের ফাইনাল স্প্রিন্ট। এই বিভাগে আমরা সংখ্যাতত্ত্বের কিছু দারুণ চালাকি আর শর্টকাট দেখব। প্রশ্ন 16-র জন্য আমাদের শুধু জোড় বিজোড়ের সহজ নিয়মটা মনে রাখতে হবে। দুটো বিজোড় সংখ্যা যোগ করলে কি হয়? সবসময় একটা জোড় সংখ্যা। ব্যাস, এই সহজ নিয়মটা মাথায় থাকলেই অপশনগুলো থেকে সঠিক উত্তরটা খুঁজে বের করা এক মুহূর্তের ব্যাপার। প্রশ্ন 17 দেখতে বেশ জটিল লাগছে, তাই না? কিন্তু অঙ্ক যত জটিল দেখতে হয় তার সমাধান তত সহজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। চলুন তো দেখি এর পেছনে কোনো শর্টকাট লুকিয়ে আছে কিনা। এই শর্টকাটটা কিন্তু দারুণ। দেখুন,
আমরা এখানে পূর্ণ সংখ্যা মানে ৯৯৯৯গুলোকে আর ভগ্নাংশগুলোকে আলাদা করে নিচ্ছি। 4 বার ৯৯৯৯ যোগ না করে সোজা ৯৯৯৯কে 4 দিয়ে গুণ করে দিলাম। আর ভগ্নাংশগুলো মানে 1-এর 9, 2-এর 9, 3-এর 9, 4-এর 9 যোগ করলে হয় 10-এর 9। 10-এর 9 মানে কি 1 আর 1-এর 9। এবার সব একসাথে যোগ করলেই সঠিক উত্তরটা চলে আসে। যদিও অপশানের সাথে উত্তরটা মিলছে না, সম্ভবত প্রশ্নপত্রে কোনো ভুল ছিল, কিন্তু এই পদ্ধতিটা শিখে রাখাটাই আসল। প্রশ্ন 18তে একটা বিশেষ প্যাটার্ন দেওয়া আছে। এখানে স্টার অপারেটরের মানে হল দুটো সংখ্যাকে যোগ করে তার বর্গ করতে হবে, মানে a স্টার b ইজ ইকুয়াল টু a প্লাস b স্কোয়ার। তাহলে প্রথমে আমাদের 1 স্টার 2 এর মান বের করতে হবে। নিয়ম অনুযায়ী এটা হবে 1 প্লাস 2 স্কোয়ার, মানে 3 স্কোয়ার, যা হলো 9। এবার আমাদের করতে হবে 9 স্টার 3। আবার একই নিয়ম লাগালে এটা হবে 9 প্লাস 3 স্কোয়ার, মানে 12 স্কোয়ার, আর উত্তরটা হলো 144। প্যাটার্নটা একবার ধরে ফেলতে পারলেই অঙ্কটা একদম সহজ। আর আমাদের একদম শেষ প্রশ্নের জন্য রয়েছে একটা দুর্দান্ত কৌশল। এর নাম টেলিস্কোপিং সিরিজ। এখানে দেখুন, প্রত্যেকটা ভগ্নাংশকে আমরা ভাঙতে পারি। যেমন 1/20কে লেখা যায় 1/4 ইন্টু 5, আর সেটাকে লেখা যায় 1/4 মাইনাস 1/5। একইভাবে 1/30কে লেখা যায় 1/5 মাইনাস 1/6। এইভাবে পুরো সিরিজটা ভাঙলে কি হবে, মাঝের সব সংখ্যাগুলো মানে -1/5 আর +1/5, -1/6 আর +1/6 সব কেটে যাবে। শেষে টিকে থাকবে শুধু প্রথমটা মানে 1/4 আর একদম শেষেরটা মানে -1/10। তাহলে উত্তরটা হলো 1/4 মাইনাস 1/10, যার সমাধান করলে হয় 3/20। আচ্ছা, একটু ভাবুন তো, যদি হঠাৎ করে পুরনো দিনের ধুলোমাখা বাক্স থেকে স্কুলের একটা বিজ্ঞানের প্রশ্নপত্র খুঁজে পান, কেমন লাগবে? তো আমাদের সাথে ঠিক এটাই হয়েছে। আমরা এমনই একটা প্রশ্নপত্র খুঁজে পেয়েছি, আর ভাবলাম চলুন না সবাই মিলে একটু পুরনো পড়াটা ঝালিয়ে নেওয়া যাক। এই মজাদার চ্যালেঞ্জের জন্য আপনারা তৈরি তো? এই যে প্রশ্নপত্রটা দেখছেন, এর কিছু প্রশ্ন আমরা একসাথে সমাধান করার চেষ্টা করব। চলুন দেখি স্কুলের সেই বিজ্ঞানের কথাগুলো আমাদের এখনও কতটা মনে আছে আর কতটা মাথা থেকে বেরিয়ে গেছে। তো কি মনে হচ্ছে, এখনও এই পরীক্ষায় পাশ করা যাবে? চলুন বিজ্ঞানের এই মূল বিষয়গুলো আরেকবার মনে করার চেষ্টা করা যাক, দেখা যাক কি হয়। তো সবার আগে ঝাঁপ দেওয়া যাক ফিজিক্সে, মানে পদার্থবিজ্ঞানে। দেখি তো আলো, বিদ্যুৎ আর তাপমাত্রার রহস্যগুলো আমাদের কতটা মনে আছে। আচ্ছা, প্রথম প্রশ্নটাই কিন্তু বেশ মজার। আলোর প্রতিফলন নেই, মানে একটা আলোর রশ্মি যদি একটা আয়নার ওপর একদম সোজাসুজি মানে লম্বভাবে এসে পড়ে, তাহলে কি হবে? এর উত্তরটা বের করার জন্য আমাদের প্রতিফলনের সহজ নিয়মটা মনে করতে হবে। যখন আলো একদম লম্বভাবে আয়নায় পড়ে, তখন আপতন কোণ হয় 0 ডিগ্রি, আর নিয়ম অনুযায়ী প্রতিফলন কোণও 0 ডিগ্রিই হবে। তার মানে আলোটা যে পথে এসেছিল ঠিক সেই পথেই সোজাসুজি ফিরে যাবে। এখন প্রশ্ন হল, চ্যুতি কোণ কত, মানে আলোটা তার সোজা পথ থেকে কতটা ঘুরে গেল। যেহেতু এটা ঠিক উল্টো পথে ফিরে যাচ্ছে, সেহেতু তার চ্যুতি কোণ হল পুরো 180 ডিগ্রি, তাই না? তার মানে সঠিক উত্তর হল ডি। এবার আসা যাক ইলেকট্রিসিটির দুনিয়ায়। আচ্ছা, এই যে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স বা রোধ, এটা কি দিয়ে মাপা হয়? একদম ঠিক, উত্তরটা হলো ওহম। ব্যাপারটা অনেকটা জলের পাইপের মতো। পাইপ যত সরু হয়, জল যেতে তত বেশি বাধা পায়, তাই না? ওহম ঠিক সেইভাবে মাপে যে একটা তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ যেতে কতটা বাধা পাচ্ছে। আর বাকিগুলো? ভোল্ট তো হলো ইলেকট্রিক প্রেশারের একক, অ্যাম্পিয়ার হলো কারেন্টের প্রবাহের একক, আর নিউটন তো বলের একক। তাপমাত্রা মাপার কিন্তু অনেক রকম স্কেল আছে, তাই না? সেলসিয়াস তো আমরা সবাই জানি যে জল 100 ডিগ্রিতে ফোটে, কিন্তু কেলভিন স্কেলে সেই মানটা কত? সেলসিয়াস আর কেলভিনের সম্পর্কটা কিন্তু একদম সোজা। কেলভিন স্কেলের মান বের করতে হলে সেলসিয়াস স্কেলের মানের সাথে শুধু 273 যোগ করে দিলেই হয়। যেহেতু জল ফোটে 100 ডিগ্রি সেলসিয়াসে, তাই কেলভিন এইটা হবে 100 যোগ 273 মানে 373 কেলভিন। খুব সহজ। ফিজিক্সের পর এবার একটু কেমিস্ট্রির ক্লাসে ঢু মারা যাক। দেখি তো রাসায়নিক যৌগের দুনিয়ায় আমাদের জ্ঞান কতটা পাকা। রসায়নের প্রথম প্রশ্নটাই হল, চিনে বের করতে হবে কোনটা জৈব যৌগ। এই 4টে অপশানের মধ্যে কোনটা অর্গানিক কম্পাউন্ড। জৈব যৌগ চেনার একটা সহজ উপায় আছে। এর আসল হিরো হল কার্বন। সাধারণত যে যৌগগুলোতে কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড থাকে, সেগুলোই হল অর্গ্যানিক বা জৈব যৌগ। এখানে অপশনগুলোর মধ্যে একমাত্র ক্লোরোফর্মে মানে CH3তে কার্বনের সাথে সরাসরি হাইড্রোজেন যুক্ত আছে, তাই এটাই হলো আমাদের জৈব যৌগ। আচ্ছা, এবার একটা প্রশ্ন
যেটা দেখে একটু কঠিন মনে হতে পারে কিন্তু আসলে নয়। একটা রাসায়নিক সংকেত দিয়ে বলা হয়েছে PO4 বা ফসফেটের যোজ্যতা কত। এর জন্য একটা দারুণ মজার ট্রিক আছে যেটাকে বলে ক্রিস ক্রস মেথড। ভাবুন, যৌগ তৈরির সময় আয়নগুলো নিজেদের যোজ্যতা বা চার্জ একে অপরের সাথে বদলাবদলি করে নেয়, ঠিক যেন জায়গা বদল। তো দেখুন, ম্যাগনেসিয়ামের পায়ের কাছে লেখা আছে 3 আর ফসফেটের পাশে 2। তার মানে ফসফেটের যোজ্যতা হবে ম্যাগনেসিয়ামের পায়ের কাছে লেখা সংখ্যাটা, অর্থাৎ 3। কি সহজ না? আরে, মনে হচ্ছে প্রশ্নপত্রের মাঝখানের একটা পাতা কোথাও হারিয়ে গেছে। 36 থেকে 44 নম্বর প্রশ্নগুলো নেই। কি আর করা, চলুন আমরা সরাসরি পরের অংশে চলে যাই। তো এবার আমরা চলে এসেছি একদম শেষ পর্বে, জীবনবিজ্ঞান। চলুন দেখি গাছপালা আর জীবজন্তুর দুনিয়ায় আমাদের স্মৃতিশক্তি কেমন তাজা আছে। উদ্ভিদ জগৎ থেকে একটা প্রশ্ন, আমাদের চারপাশেই তো এগুলো দেখি, কিন্তু এদের মধ্যে কোনটা আসলে রাইজোম? রাইজোম আসলে কি? এটা হলো মাটির নিচে আড়াআড়িভাবে বেড়ে ওঠা এক ধরনের কাণ্ড। আর এর সবচেয়ে পরিচিত উদাহরণ কোনটা বলুন তো? একদম ঠিক, আদা। আলু কিন্তু টিউবার, মানে স্ফীতকন্দ। আর পেঁয়াজ হলো বাল্ব। প্রত্যেকটা দেখতে আলাদা, কাজও আলাদা। ওয়াও, কি দারুণ একটা প্রশ্ন। কোষের ভেতরে এমন একটা অংশ আছে যার নাম আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ। ভাবা যায় কোনো অঙ্গাণুর এমন ভয়ঙ্কর ডাকনাম হতে পারে? এই সাংঘাতিক নামটা পেয়েছে লাইসোজোম। ওকে বলা যেতে পারে কোষের ক্লিনিং স্টাফ। এর কাজ হল কোষের ভেতরের যত আবর্জনা, ভাঙাচুরা অংশ আছে সেগুলোকে হজম করে ফেলা। কিন্তু আসল নাটকটা হয় যখন কোষটা নিজেই খুব অসুস্থ বা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তখন লাইসোজোমটা ফেটে যায় আর নিজের এনজাইম দিয়ে পুরো কোষটাকেই শেষ করে দেয়। আর ঠিক এই কারণেই এর এমন নাম। এবার একটা প্রশ্ন বিজ্ঞানের ইতিহাস থেকে। আমরা তো ব্যাকটেরিয়া শব্দটা হামেশাই ব্যবহার করি, কিন্তু জানেন কি এই নামটা প্রথম কে দিয়েছিলেন? এখানেই কিন্তু একটা মজার ব্যাপার আছে। অনেকেই ভাবেন হয়তো লিউয়েন হুক, কারণ তিনি প্রথম ব্যাকটেরিয়া দেখেছিলেন। কিন্তু না, শব্দটা আসলে তার দেয়া নয়। এই ব্যাকটেরিয়া নামটা দিয়েছিলেন জার্মান বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গটফ্রিড এরিনবার্গ 1838 সালে। তো এই পুরো কুইজটা শেষ করে আমাদের কি লাভ হলো? চলুন এক ঝলকে দেখে নিই আমাদের বিজ্ঞানের ঝুলিতে কি কি নতুন পুরনো জিনিস আবার জমা পড়ল। দেখুন, আলোর প্রতিফলন থেকে শুরু করে বিদ্যুতের রোধ, তাপমাত্রা মাপা থেকে জৈব যৌগ চেনা, এমনকি গাছের কাণ্ড আর কোষের ভেতরের সেই আত্মঘাতী থলি, এই সব ছোট ছোট ধারণাই কিন্তু আমাদের চারপাশের বিশাল জগৎটাকে বুঝতে সাহায্য করে। শেষ